সুলাইমানি হত্যার বর্ষপূর্তিতে ওয়াশিংটন তেহরানের মধ্যে উত্তেজনা। ভারতে চীন আগ্রাসন নিয়ে আইন পাশ করল যুক্তরাষ্ট্র। দাবি না মানলে ট্রাক্টর মিছিল ও দিল্লিমুখী লং মার্চের হুমকি কৃষকদের। জাতীয় সংলাপের করণীয় ঠিক করতে এক হচ্ছেন ফিলিস্তিনিরা। মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী লাঘভি আবারও গ্রেফতার। জাতিসংঘের রোহিঙ্গা ইস্যুতে এবারও নীরব ভারত। করোনায় খাদ্য সংকটে মার্কিনিরা ধন কুবেরদের আয় $1,000 কোটি। এবার লাদাখ সীমান্তে নজরদারির জন্য 12টি বিশেষায়িত টহল নৌকা কিনছে ভারত। অর্থনৈতিক পুনর্গঠনে জাতীয় সংহতি অব্যাহত রাখার আহ্বান পর্তুগিজ প্রধানমন্ত্রীর। এবং এক বছরে 12,234 বার টুইট করে সব রেকর্ড ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প। কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের এক বছর পূর্তিতে যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরান। সুলাইমানিকে হত্যার মধ্য দিয়ে ইরানকে প্রতিরোধ লড়াই থেকে পিছু হটানো যাবে না বলে সতর্ক করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের বর্তমান কমান্ডার ইসমাইল কিয়ানি। শুক্রবার কমান্ডার কাসেম সুলাইমানির হত্যার বছর পূর্তি উপলক্ষে তেহরান ইউনিভার্সিটিতে তার স্মরণ সভার অনুষ্ঠানে কথা বলেন কিয়ানি। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা যে অপরাধ করছো তার মাধ্যমে বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষকে নতুন এক দায়িত্বের দায়ে আবদ্ধ করে ফেলেছ। কাজেই যুক্তরাষ্ট্রের ভেতর থেকে যদি কেউ এই অপরাধের প্রতিশোধ নিতে চায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। গত 3 জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সুলাইমানি। কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। গত বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি মার্কিন B-52 বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে ইরানকে সতর্ক করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন দেহকান এক টুইট বার্তায় বলেছেন, মার্কিন কোনো হুমকি ধমকি পরোয়া করে না ইরান। এই অঞ্চলের যে কোনো মার্কিন ঘাঁটি এখন আমাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে। ভারতের বিরুদ্ধে চীনের সামরিক আগ্রাসন বিরোধী একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হয়েছে। ট্রাম্পের ভেটো উপেক্ষা করে $74,000 কোটি সামরিক বাজেট কংগ্রেসে পাশ হওয়ার মধ্য দিয়ে প্রস্তাবটি আইনে পরিণত হয়েছে। মার্কিন সামরিক বাজেটে আইনের একটি প্রস্তাবনা ছিল লাদাখ লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসন বন্ধ করতে হবে। মার্কিন প্রতিরক্ষা বিলে চীন সরকারকে উদ্দেশ্য করে ভারত চীন সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত বিরোধী আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়েছে। গত বছরের মে মাস থেকে লাদাখ সীমান্তে চীন ও ভারত মুখোমুখি অবস্থানে রয়েছে। জুনে দেশ দুটির মধ্যে সীমান্ত সংঘাতে প্রাণ যায় 20 ভারতীয় সেনার। ওই সময় চীনেরও সেনা হতাহতের দাবি করেছিল ভারত, তবে চীন তা স্বীকার করেনি। তখন থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে চীন ভারত শান্তি বৈঠক হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। দুই দেশের বাড়তি সেনা মোতায়েন রয়েছে বরফ এবং পাহাড় বেষ্টিত বিপজ্জনক সীমান্তে। এই অবস্থায় মার্কিন প্রতিরক্ষা বিল আইনে পরিণত হওয়া এবং সেখানে চীনকে আগ্রাসন বন্ধ করতে বলার বিষয়টি ভারতের জন্য ইতিবাচক। 4 জানুয়ারির মধ্যে কৃষি আইন প্রত্যাহার না হলে দিল্লিমুখী লং মার্চের হুমকি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। তারা কেন্দ্র সরকারের মুখের কথায় আর ভুলতে চান না, এবার একটা ফয়সালা চাচ্ছেন। কৃষক নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শাহিনবাগের বিক্ষোভকারীদের মতো তাদের ছত্রভঙ্গ করা যাবে না। 4 জানুয়ারির দাবি না মিটলে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বিরাট ট্রাক্টর মিছিল হবে। কৃষকদের আন্দোলনকে হালকাভাবে নিচ্ছে কেন্দ্র, এমন অভিযোগ কৃষক নেতাদের। 4 জানুয়ারি বৈঠক পর্যন্ত তারা অপেক্ষা করবেন। ওই দিন 7ম দফায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাদের বৈঠক রয়েছে। বৈঠকের ফল কৃষকদের পক্ষে না গেলে, অর্থাৎ কেন্দ্র কৃষি আইন বাতিল না করলে, তারা এবার দিল্লি সীমানায় আটকে না থেকে বিশাল ট্রাক্টর মিছিল করবেন। 26 জানুয়ারি ট্রাক্টর মিছিলের দিন ঘোষিত হয়েছে। কেন্দ্রের সঙ্গে সর্বশেষ বৈঠকের এজেন্ডায় কৃষকদের তরফে 4টা প্রস্তাব ছিল। তার মধ্যে 2টি প্রস্তাব কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর মেনে নিলেও মূলত যে দাবির ভিত্তিতে আলোচনা তা নিয়ে কোনো কথাই হয়নি। কৃষি আইন বাতিলের প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেছেন তিনি। ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও কোনো আলোচনা হয়নি।
ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে আবারও জাতীয় সংলাপ শুরুর প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংগ্রামে সফলতা আনতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় সংলাপ শুরুর নানামুখী চেষ্টা চলছে। ফাতা আন্দোলন সহ কয়েকটি সংগঠনের সঙ্গে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে যোগাযোগ করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে হামাস প্রধান ইসমাইল হানিয়া জোরালোভাবে ফিলিস্তিনের বিভিন্ন দল উপদলের মধ্যে মতভেদ ভুলে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিশ্বাসঘাতক আরব দেশগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। ভারতের মুম্বাইয়ে 2008 সালে সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই তৈয়বার অন্যতম শীর্ষ নেতা জাকিরুর রহমান লাখভিকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে শনিবার পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট বা সিটিডি তাকে গ্রেফতার করে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। লাখভিকে পাকিস্তানের কোন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে সে তথ্য সিটিডি প্রকাশ করেনি। 2008-এর 7 ডিসেম্বর পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফফরবাদে লাখভিকে প্রথম গ্রেফতার করা হয়। তাকে ভারতের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। 2015-এর 10 এপ্রিল তিনি জামিনে মুক্ত হন। সিটিডির বিবৃতিতে বলা হয়েছে, সিটিডি পাঞ্জাব এক গোয়েন্দা ভিত্তিক অপারেশনের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে নিষিদ্ধ সংগঠন লস্কর-ই তৈয়বার নেতা জাকিউর রহমান লাখভিকে আটক করে। সিটিডি জানায়, একটি পুলিশ স্টেশনে লাখভির বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সিটিডি আরও জানিয়েছে, লাখভি একটি ঔষধের দোকান চালান যেটির অর্থ তিনি সন্ত্রাসবাদের অর্থায়নের কাজে ব্যবহার করেন। তিনি এবং অন্যরাও এই দোকান থেকে অর্থ সংগ্রহ করছেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তা ব্যবহার করছেন। ব্যক্তিগত খরচেও তিনি এই অর্থ ব্যবহার করছেন। নিষিদ্ধ সংগঠন লস্কর-ই তৈয়বার সঙ্গে সম্পৃক্ততা ছাড়াও লাখভি জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানায় সিটিডি। জাতিসংঘের রোহিঙ্গা ইস্যুতে এবারও মিয়ানমারের বিরুদ্ধে অবস্থান নেয়নি ভারত। তবে আলোচিত ইস্যুতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের 9টি দেশ তাদের অবস্থান পরিবর্তন করে মিয়ানমারের বিরুদ্ধে ভোট দিয়েছে। 2019 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘু বিষয়ক প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে কোনো অবস্থান না নিয়ে ভোটদানে বিরত থেকেছিল ওই 9টি দেশ। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই সময় নীরব ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের কর্ম অধিবেশনে ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া সহ বেশ কয়েকটি দেশ সহ দ্বীপপুঞ্জের 9 দেশ মিয়ানমারের বিরুদ্ধে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রস্তাবটির পক্ষে 130টি ভোট পড়েছে আর বিপক্ষে পড়েছে 9টি ভোট। অথচ শনিবার নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্র, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ এবং আনান কমিশনের এক সদস্যের টুইট থেকে এ তথ্য পাওয়া গেছে। করোনাভাইরাস মহামারী যুক্তরাষ্ট্রের ধন কুবেরদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে। এ সময় দেশটির শীর্ষ বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় $1 ট্রিলিয়ন বা $1,00,000,000,000। এ অর্থের 5 ভাগের 1 ভাগই কামিয়েছেন যথাক্রমে অ্যামাজন এবং টেসলার কর্ণধার জেফ বেজোস এবং ইলন মাস্ক। এই বৈভবের অপর পিঠেই আছে বৈষম্যের ভয়াবহ এক চিত্র। বর্তমানে চরম দারিদ্র্য সংকটের মধ্যে রয়েছেন কোটি কোটি মার্কিন নাগরিক। বিভিন্ন খবরে এসেছে, করোনা মহামারীর কারণে অর্থাভাবে কোটিরও বেশি মার্কিনী যথেষ্ট পরিমাণ খেতে পাচ্ছেন না। কাজ হারিয়েছেন কয়েক লাখ মানুষ। গত বছর টেসলা এবং স্পেস এক্সের মালিক ইলন মাস্কের মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে 5 গুণ, যার পরিমাণ $13,200 কোটি। এর ফলে তার মোট সম্পদের পরিমাণ এখন $15,900 বিলিয়ন দাঁড়িয়েছে, যা তাকে বিশ্বের দ্বিতীয় ধনীতে পরিণত করেছে। অন্যদিকে অ্যামাজনের জেফ বেজোসের সম্পদ গত বছর বেড়েছে $7,000 কোটি। তার মোট সম্পদের পরিমাণ এখন $18,600 বিলিয়ন। মাস্ক ও বেজোসের সবচেয়ে বেশি আয় হয়েছে শেয়ার বাজারে টেসলা ও আমাজনের দাম বৃদ্ধির ফলে। গত বছর টেসলার শেয়ারের দাম বেড়েছে 8%। এই দাম বৃদ্ধির পেছনে একাধিক কারণ রয়েছে। 2020-এ চীনের সাংহাইতে টেসলার কারখানায় গাড়ি উৎপাদন শুরু হয়েছে। মুনাফা অর্জনে কোম্পানিটি স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে এবং তাদের বিদ্যুৎ চালিত গাড়ির চাহিদা বৃদ্ধি পেয়েছে। তবে অ্যামাজনের ক্ষেত্রে বড় সংখ্যক আয় হয়েছে তাদের অর্ডার বৃদ্ধি পাওয়ার ফলে। লকডাউনের কারণে দোকানগুলো বন্ধ থাকায় আমেরিকার অধিকাংশ জনগণ অ্যামাজনের মাধ্যমে অনলাইনে কেনাকাটা করেছে। এছাড়া অ্যামাজনের আইটি সলিউশন কোম্পানি অ্যামাজন ওয়েব সার্ভিসও গত বছর প্রচুর মুনাফা অর্জন করেছে।
পূর্ব লাদাখে চীনের সাথে ৮ মাস ব্যাপী চলমান সামরিক সংঘাতের মধ্যেই ভারত প্যাগং হ্রদে টহল দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে উন্নত নজরদারি গিয়ার এবং অন্যান্য সরঞ্জাম সমৃদ্ধ ১২টি বিশেষায়িত দ্রুতগামী টহল নৌকার অর্ডার করেছে। বৃহস্পতিবার প্রতিরক্ষা পিএসইউ গোয়া শিপইয়ার্ডের সাথে ৪ বছরের অতিরিক্ত এবং রক্ষণাবেক্ষণ সহ ১২টি নতুন টহল নৌকা কেনার জন্য প্রায় ৬৫ কোটি রুপির একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, এবছরের মে মাস থেকে নৌকাগুলো সরবরাহ করা হবে। সেগুলো মোতায়েন করা হবে প্যাগং হ্রদে। বর্তমান হ্রদটি হিমশীতল। নৌকা কেনার অর্ডার থেকে বোঝা যাচ্ছে চীনের সাথে সংঘাতে ভারতীয় সশস্ত্র বাহিনী দীর্ঘ পথের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ১৩৪ কিলোমিটার বিস্তৃত প্যাগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীর থেকে ভারত ও চীনের সৈন্যদের সংঘাত বলা যায় কেবল চোখাচোখিতে সীমাবদ্ধ। তিব্বত থেকে ভারত পর্যন্ত বিস্তৃত প্যাগং হ্রদের ২/৩ চীনের অধিকারে। ১৩,৯০০ ফুট উচ্চতায় অবস্থিত প্যাগং হ্রদে টহল দেওয়ার জন্য ২০১২-১৩ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীর ১৭টি কিউআরটি বা দ্রুত প্রতিক্রিয়া দল রয়েছে। তবে টিআইওর পূর্বেকার একটি প্রতিবেদন অনুযায়ী সেখানে পিপলস লিবারেশন আর্মি বা পিএলও ব্যবহৃত ভারী টাইপ 928B টহল নৌকাগুলোর সাথে মিল রেখে কিউআরটির সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন অনুভব হয়েছিল। গ্রীষ্মের মাসগুলোতে চীনা এবং ভারতীয় উভয় সৈন্যরা প্যাগং হ্রদে তাদের নিজস্ব এলাকা জুড়ে পায়ে হেঁটে ও নৌকায় চড়ে সক্রিয়ভাবে টহল দেয়। নতুন বছর উপলক্ষে পর্তুগালের সর্বস্তরের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্টা। এক শুভেচ্ছা বার্তায় নাগরিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, করোনার বিরুদ্ধে আমরা অবশ্যই জয়লাভ করব। এই যুদ্ধ অতীতের মতো আপনাদের সহযোগিতা এবং সংহতি নতুন বছরেও অব্যাহত রাখবেন। তিনি বলেন, নতুন বছরের প্রধান কাজ হচ্ছে প্রত্যেক নাগরিকের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া, অর্থনৈতিক পুনরুদ্ধারে জোর প্রচেষ্টা চালানো। তিনি আরও বলেন, যদি বাজারে আসা ভ্যাকসিনগুলো সফল হয় এবং ট্রায়ালে থাকা ভ্যাকসিনগুলো অনুমোদিত হওয়ার পর তা উৎপাদনে কোনো বিঘ্ন না ঘটে, সবকিছু পরিকল্পনা মাফিক হয়, তবে আশা করা যায় গ্রীষ্মের শেষের দিকে আমরা প্রতিরোধ সক্ষমতা অর্জন করতে পারব। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্সির দায়িত্ব শুরু করেছে পর্তুগাল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার অন্যতম উদ্দেশ্য রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স প্রোগ্রাম চালু করা এবং পর্তুগাল সহ সংশ্লিষ্ট জাতীয় পরিকল্পনা নিশ্চিত করা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অতি সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজের সব রেকর্ড ভেঙেছেন। তিনি ২০২০ সালে ১২,২৩৪ বার টুইট করেছেন। আগের বছরের সংখ্যা ছিল ৭,৭৮৩। সারা বিশ্বে ব্যক্তিগত টুইটে এই বছর সর্বোচ্চ রেকর্ড ছিল তার। এবারের রেকর্ডটিও ট্রাম্পেরই, এজন্য তাকে টুইটার ট্রাম্প হিসেবে অভিহিত করেছেন কেউ কেউ। গত বছর ট্রাম্পের টুইট শুরু হয় ১ জানুয়ারি স্থানীয় সময় সকাল ৮টা৩২ বাগদাদ দূতাবাস থেকে ইরান সমর্থিত মিলিশিয়াকে সরিয়ে নিতে ফক্স টিভির এক নিউজ উদ্ধৃত করে। ট্রাম্পকে অপসারণের ট্রায়াল দিয়ে বছরটি শুরু হয়েছিল। তবে সেই ট্রায়ালে তাকে শাস্তি দেওয়া অর্থাৎ হোয়াইট হাউস থেকে অপসারণ করা সম্ভব হয়নি রিপাবলিকানদের কারণে। একইভাবে সাধারণ নির্বাচনে গণরায়ে পরাজিত হয়েও তিনি তা মেনে নিতে যাচ্ছেন না। বছরের শেষ টুইটটি ছিল, স্টক মার্কেটে তেজিভাব আসা, এর ফলে পেনশন নিয়ে আমেরিকানদের মধ্যে সৃষ্ট শঙ্কার অবসান ঘটবে বলে মন্তব্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি তেজিভাব দেখা দেয় স্টক মার্কেটে, এমন অভিমত পোষণ করে বছরের শেষ টুইট করেন তিনি। এ টুইট করেন গত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৪৪। ট্রাম্পের টুইটার আর্কাইভের তথ্য অনুযায়ী গত বছর তিনি টুইট এবং রিটুইট করেছেন ১২,২৩৪ বার, যা আগের বছরের চেয়ে অনেক বেশি।